আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ১ পর্ব সংখ্যা ২৭-২৮ লেখনীতে সালমা চৌধুরী গল্প পাঠে আমি অরোরা ইসলাম। হাবিজাবি অনেক চিন্তা মেঘের মাথায় ঘুরছে। হঠাৎ মনে হলো, আচ্ছা, আমার নাম তো মাহাদিবা। দিবা নাম তো ডি দিয়ে শুরু। তাহলে কি আমি? কিন্তু এই জীবনে আবির ভাইয়ের সাথে আমার কোনো সুসম্পর্ক ছিল তো বলে মনে হয় না। তাহলে বোধহয় আমি না, অন্য কেউ। সবকিছু ভালোই থাকে, কিন্তু জান্নাত আপু বা আবির ভাইয়ের জীবনে অন্য কেউ আছে, এটা ভাবলেই যেন মাথা গরম হয়ে যায় মেঘের। তার সাথে ওই ছেলের ঘটানো কাণ্ড তো মাথায় আসেই। মেঘ চেয়ারে বসে কফিটা কোনো রকমে খেলো। মাথার ব্যথার জন্য কিছুই ভালো লাগছে না। বেশি কান্না করেছে, যার ফলে মাথা ব্যথাটাও অনেক বেশি হচ্ছে। কফিটা শেষ করে মেঘ টেবিলের ওপরে মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে। ঘণ্টাখানেক পর আবির এসে ডাকছে, মেঘ। মেঘ দ্রুত গিয়ে দরজা খুলে আবার চেয়ারে বসে পড়ল। মাথা ব্যথার জন্য বসে থাকতে পারছে না, পুনরায় টেবিলে মাথা রেখেছে। আবির রুমে ঢুকে কপাল কুঁচকে তাকালো। টেবিলের ওপরে সব খাবারই পড়ে আছে, শুধু কফিটাই খেয়েছে। মেঘের কাছে গিয়ে ঠান্ডা কণ্ঠে শুধালো, মাথা ব্যথা করছে? মেঘ ওভাবেই উত্তর দিল, হ্যাঁ। আবির মেঘের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে শুধালো, খাসনি কেন কিছু? মেঘ মুখ তুলে তাকালো, তারপর মন খারাপ করে উত্তর দিল, খেতে ইচ্ছে করছে না। মেঘ পুনরায় প্রশ্ন করল, আমরা বাসায় যাব না? আবির গম্ভীর কণ্ঠে বলল, এই যে খাবার দিয়ে গেলাম, কিছুই খাসনি, বাসায় গিয়েও তো খাবি না, তাই তোকে খাইয়ে দিয়ে তারপর আসবো। আবির পিএসকে ডেকে ১ প্যাকেট কাচ্চি বিরিয়ানি আর ওষুধ আনতে বলেছে। আবির ফোন বের করে মামুনিকে কল দিল। হালিমা খান কল রিসিভ করতে আবির সালাম দিল। হালিমা খান সালামের উত্তর দিয়ে স্বাভাবিক কণ্ঠে শুধালেন, কিরে, এ সময় কল দিলি যে, কোনো দরকার? আবির ঠান্ডা কণ্ঠে বলল, মেঘ আমার অফিসে আছে, এটা জানানোর জন্য তোমাকে কল দিয়েছি। গাড়ি জ্যামে আটকে ছিল, তাই আমি গিয়ে নিয়ে আসছি। আমার একটু কাজ আছে, শেষ করে ওকে নিয়ে বাসায় ফিরব। আর আঙ্কেলকে বলেছি গাড়ি নিয়ে বাসায় চলে যেতে। একসাথে কথাগুলো বলে তারপর থামল। হালিমা খান হাসি মুখে উত্তর দিলেন, আচ্ছা ঠিক আছে। মেঘ জ্বালালে মাথা গরম করিস না বাবা, কাজ শেষ করে চলে আসিস। আবির মৃদু হেসে বলল, সমস্যা নাই, তুমি চিন্তা করো না। কল কাটতেই মেঘ বলল, আপনি আম্মুকে বললেন না কেন? আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল, সব কথা সবসময় সবাইকে বলতে হয় না। মেঘ কিছুই বলছে না, চুপচাপ বসে আছে। এর মধ্যে তানভীর মেঘের নাম্বারে কল দিয়েছে। মেঘ রিসিভ করার আগে আবির মেঘের ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে যায়, তানভীরের সাথে কথা বলছে। রুমে এসে মেঘের ফোন টেবিলের ওপরে রেখে পাশের চেয়ারে বসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছিল তোর সাথে? সম্পূর্ণ ঘটনা বল। মেঘ ঢোক গিলে ধীরে ধীরে বলা শুরু করলো, কিছুদিন যাবৎ কয়েকটা ছেলে কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকে, সিগারেট খায়, আর কি কি খায়, মেয়েদেরকে উল্টাপাল্টা কথা বলে। অনেক স্টুডেন্ট একসাথে বের হয়ে, তাই কোচিংয়ের সামনে দাঁড়ানো যায় না। এই জন্য আমি আর বন্যা প্রতিদিন বের হয়ে একটু সাইডে দাঁড়াই। আমাদের গাড়ি আসলে আমি চলে যাই, বন্যাও চলে যাই। কিন্তু বন্যা সর্দি জ্বর এই জন্য গতদিন আসেনি, আজও আসতে পারেনি। কোচিং থেকে বের হয়ে আমি অন্য দিনের মতোই সাইডে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে কল দিয়েছিলাম। আঙ্কেল বলল যে আমি আসি, তাই একটু দেরি হবে, আমি যেন কোচিংয়ের ভেতরে বসি। আমি আবার যখন ঘুরে কোচিংয়ে যেতে নিব, তখনই কয়েকটা ছেলে পথ আটকে দাঁড়িয়েছে। আমি সাইড দিতে বলেছি, কিন্তু মাতালের মতো যেন কি বলছিল। আমি ভয়ে উল্টো দিকে হাঁটা শুরু করেছি। ওখান থেকে একটা ছেলে আমার পিছু নিয়েছে। আমি দ্রুত হাঁটছিলাম, আর ফোনে ভাইয়ার নাম্বারে কল দিতেছিলাম। ওই ছেলে বাজে বাজে কথা বলতে বলতে আমার কাছে চলে আসছে। তারপর আমি দৌড় শুরু করি। ওই ছেলেও দৌড়ে এসে আমার হাত চেপে ধরে। আশেপাশের কোনো মানুষ নেই। আমি হাত ছাড়ানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু পারছিলাম না। চিৎকার করছি, কিন্তু কেউ নেই। ওই ছেলে আমায় ধরতে নিলে দূর থেকে একটা লোক দৌড়ে আসে। ওই লোককে আসতে দেখে ছেলেটা দৌড় শুরু করে। অনেকটা যাওয়ার পর কয়েকজন মিলে ছেলেটাকে ধরে। আমি তখন আবারও ভাইয়াকে কল দিছি। ভাইয়া রিসিভ করেনি। তারপর বাধ্য হয়ে আপনাকে কল দিছি। ওই ছেলেকে আটকে ২-৩ জন এসে আমাকেও নিয়ে গেছে সেখানে। অনেক জিজ্ঞাসাবাদ করেছে, পরে কেউ একজন পুলিশকে কল দিয়েছে। পূর্ণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনল আবির। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো, কিন্তু তার চোখ যেন কিছুতেই শান্ত হতে চাইছে না। আবিরের চোখ রাগে জ্বলছে। আবির নিজের ফোন বের করে কি একটা টেক্সট কাকে পাঠিয়ে ফোন রেখে ২ হাতে টেবিলের ওপরে রেখে তারপর মাথা রাখলো।
তার এই রুদ্রমূর্তি ধারণকৃত রূপ কোনোভাবেই যেন মেঘ না দেখে, তাই নিজেকে আড়াল করার চেষ্টা করছে। মেঘ নির্বোধের ন্যায় আবির ভাইয়ের চুলের দিকে চেয়ে আছে। সামনের দিকের লম্বা চুলগুলো টেবিলের উপরে আছে। মেঘ মৃদু হেসে নিজের ডান হাত এগিয়ে দিল আবির ভাইয়ের চুলের দিকে। টেবিলে পড়ে থাকা চুলগুলোকে আলতোভাবে ছুঁয়ে দিল। ধমকের ভয়ে হাত সরিয়ে নিল সঙ্গে সঙ্গে। আবিরের নীরবতা দেখে আবারও ছুঁয়ে দিল আবিরের চুলে। মেঘের এমন কাণ্ডে আবিরের লুকানো রাগান্বিত মুখমণ্ডলে অকস্মাৎ হাসি ফুটে উঠেছে। ক্ষণিকের ব্যবধানে আবিরের রাগী অভিব্যক্তি বদলে গেছে। মেঘ কিছুক্ষণ আবিরের চুল নিয়ে দুষ্টুমি করে, চুল ছেড়ে স্বাভাবিক হয়ে বসল। তারপর শীতল কণ্ঠে ডাকল, আবির ভাই। সহসা সেই চিরচেনা সুমধুর কণ্ঠে উত্তর আসলো, হুম। মেঘ কয়েক সেকেন্ড এই ডাক শুনে মুগ্ধ হয়ে রইল। তারপর ঢোক গিলে ভয়ে ভয়ে প্রশ্ন করল, দেওয়ালে যে ডি লেখা, ডি দিয়ে কার নাম? আবির মাথা তুলে ভুরু কুঁচকে মেঘের দিকে চেয়ে নিরুদ্বেগ কণ্ঠে বলল, হবে কোনো এক ঢঙ্গি। আবির কথা ঘোরানোর জন্য শক্ত কণ্ঠে বলা শুরু করলো, আজকের পর থেকে তোর কোনো ধরনের সমস্যা হলে বা যদি মনে হয় সমস্যা হতে পারে, সঙ্গে সঙ্গে আমায় কল দিবি। তানভীর ব্যস্ত থাকে, চাইলেও সবকিছু ম্যানেজ করতে পারে না, তাই তানভীরকে কল দেওয়ার আগে আমায় কল দিবি। আর কোচিংয়ে আপাতত তোর যেতে হবে না। কোচিংয়ে গেলে কেউ কিছু বলবে বা খারাপ আচরণ করবে তার জন্য নয়। তুই তুই চাইলে ওইখানে সবকটা ছেড়ে এখনই তোর পা ধরে মাপ চাইবে। আর কোনোদিন কোচিংয়ের আশেপাশেও আসবে না। কিন্তু সমস্যা হচ্ছে, তুই তো এই বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারবি না। তুই কোচিংয়ে যেতে আসতে ভয়। আমি চাই না আজে বাজে প্রেশার দিয়ে নিজের মাথাটা হ্যাং করে রাখিস। তার থেকে কোচিংয়ের রুটিন অনুসারে পড়বি, আমি প্রশ্ন নিয়ে আসব। জান্নাত তোর পরীক্ষা নেবে। দরকার হলে জান্নাত 3 ঘন্টা সময় নিয়ে পড়াবে তোকে। মেঘ আস্তে করে বলল, বেশি রাত হলে জান্নাত আপু কিভাবে যাবে? আবির কপাল কুঁচকে তাকালো, গম্ভীর কণ্ঠে উত্তর দিল, জান্নাতের চিন্তা তোর করতে হবে না, আগে নিজের চিন্তা কর। এর মধ্যে পিএস খাবার আর ওষুধ নিয়ে আসছে। মেঘকে খেতে দিয়ে আবির অফিসের বাকি কাজগুলো দ্রুত শেষ করছে। রাকিব আর রাসেলের সাথেও কথা বলে আসছে। পিএস ছেলেটা এক ফাঁকে আবিরের কাছে মাফও চেয়েছে। আবির সারাদিন যাবৎ রাগেই ফুঁসছে। অফিসের সবার সাথে হুটহাট রাগ দেখাচ্ছে, নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। কয়েকবার চোখে মুখে পানিও দিয়েছে, তাতেও কাজ হচ্ছে না। মেঘ খাচ্ছে আর বিড়বিড় করে বলছে, আপনার জান্নাত আপুর প্রতি কেয়ারটা খুব তাড়াতাড়ি সরাতে হবে। কোথাও চান্স পেলে জান্নাত আপুর কাছে আর পড়ব না। তারপর আপনার কেয়ারও কমে যাবে। ধীরে ধীরে আমি নিজেই আপনার প্রেমিকা হয়ে যাব। কথাগুলো বলতে বলতে মেঘের ঠোঁটে সহসা হাসি ফুটে উঠেছে। কাজ শেষ করে নিজের রুমে এসে মেঘকে হাসতে দেখে আবিরের সব রাগ নিমিষেই মিলিয়ে গেছে। মনে মনে ভাবছে, তোর ওই হাসিতে কি এমন জাদু আছে যে হাসি আমার সব রাগ এক মুহূর্তে নিঃশেষ করে দিতে সক্ষম? মেঘ তাকাতে আবির নড়ে উঠল। স্বাভাবিক কণ্ঠে বলল, রেডি হয়ে নে, বাসায় যাব। মেঘকে বাসার সামনে নামিয়ে আবির গম্ভীর কণ্ঠে বলল, রুমে গিয়ে ডিরেক্ট ঘুমাবি, কাউকে কিছু বলার দরকার নেই। যদি কিছু বলতেই হয় আমি বাসায় ফিরে বলবো। কয়েক ঘন্টা সময় পার হওয়াতে মেঘও অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘন্টা দুয়েক পর চিল্লাচিল্লির শব্দে মেঘের ঘুম ভাঙে। করিডর থেকে নিচে তাকিয়ে দেখে বাড়ির 3 কর্তা সোফায় বসা। 3 কর্তি কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। সোফা থেকে কিছুটা দূরে আবির ভাই দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে ওনার মতো ভদ্র আর শান্ত ছেলে দ্বিতীয় আর নেই। আবিরের থেকেও কিছুটা দূরে দাঁড়িয়ে আছে তানভীর। আলী আহমদ খান চিৎকার দিয়ে উঠলেন, তোমাকে এতবার সাবধান করার পরেও আবার কেন মারপিট করছো? বড় আব্বুর রাগান্বিত স্বরে মেঘের শরীর কেঁপে উঠল। আবির ভাই তো জানাতেই চায়নি, তাহলে বড় আব্বু জানলো কিভাবে? এই বাড়িতে আসার পর থেকে আবির ভাইকে প্রতিনিয়ত নিষেধ করা হচ্ছে, কিন্তু আজ তো মেঘ নিজের চোখে আবির ভাইয়ের ক্রোধ দেখেছে, মারপিট দেখেছে। আজ আবির ভাইয়ের কি হবে এটা নিয়ে ভাবনায় পড়ে গেছে মেঘ। অথচ আবির ভাইয়ের মধ্যে কোনো ভয় ডর কিছুই নেই। মেঘ সবেমাত্র ঘুম থেকে উঠেছে। এলোমেলো চুল আর ক্লান্ত মুখশ্রী নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে কিছুটা নিচে নামল। আবিরকে নিরুত্তর থাকতে দেখে আলী আহমদ খান পুনরায় ধমকে উঠলেন, কথা কেন বলছো না? গুন্ডামি করার জন্য তুমি দেশে আসছো? আবির ভনিতা ছাড়াই উত্তর দিল, এই বাড়ির মেয়ের গায়ে কেউ হাত দিবে, আমি তা সহ্য করতে পারবো না। আলী আহমদ খান পুনরায় বললেন, সহ্য করতে না পারা এক বিষয়, মারপিট করা অন্য বিষয়। মারপিট কেন করলা? লোকে কি বলবে? বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরছে ছেলে, সে এখন রাস্তায় মারপিট করে। আবির মাথা নিচু করে ভারী কণ্ঠে বলল, আফসোস,
আমাকে নিয়ে যতটা মাথা ঘামাচ্ছেন তার কিছুটা মাথা যদি ওই ছেলেগুলোর জন্য ঘামাতেন তাহলে কেন মারপিট করেছি প্রশ্নটা আমায় করতেন না। মোজাম্মেল খান কঠিন স্বরে বললেন, ওই ছেলেগুলোর জন্য আইন আছে, পুলিশ আছে, তোমাকে তো দায়িত্ব দেওয়া হয়নি। তুমি ছেলেকে না মেরে মেঘকে নিয়ে চলে আসতে পারতে। আবির বিড়বিড় করে বলল, আইন আর পুলিশ ছিল বলেই তো ওই ছেলেগুলোরে আবার পিটাতে হয়েছে। ইকবাল খান চিন্তিত স্বরে বললেন, দেখ আবির, এসপি আমার বন্ধু ছিল, আর তোকেও চিনছে বিধায় ঝামেলা করেনি, আর আমাকেও কল দিয়ে জানিয়েছে। এখানে অন্য কেউ থাকলে তো ঝামেলা হইতো। আলী আহমদ খান পুনরায় বলে উঠলেন, মান সম্মানের চিন্তা কি এই ছেলের আছে? আবির রাগ কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে উঠল, আমি ক্ষমা করবেন, আমি আপনাদের মতো ভদ্রলোকের মুখোশ পরে চলতে পারবো না, আর আপনাদের মতো পাষাণ হৃদয়হীন নিয়ে বাঁচতে পারবো না। কেউ আমার গণ্ডিতে ছোঁয়ার চেষ্টা করলে সেই হাত ভেঙে দিতে আমি দ্বিতীয়বার ভাববো না। কথাগুলো বলে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মেঘকে দেখে দ্বিতীয়বার ধমকে উঠল, তোকে ঘুমাতে বলেছি, বের হচ্ছিস কেন, কোন সাহসে? আবিরের পিছন পিছন মেঘও নিজের রুমে ছুটে গেছে। ড্রয়িং রুমে পিনপিত নীরবতা। তানভীর নিষ্পলক তাকিয়েছিল আবিরের যাওয়ার পথে। তানভীরের চোখের সামনে ভেসে উঠেছে কিছুক্ষণ আগে আবিরের ঘটানো তাণ্ডব। যে কয়টা ছেলে কোচিংয়ের সামনে ছিল সব কটাকে ধরে এনে মেরে আধমরা করেছে। আর যে ছেলেটা মেঘের হাত ধরেছিল ওই ছেলেকে এনে ধারালো ছুরিতে ওই ছেলের হাত কাটছে। গলা কাটার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু রাকিব, রাসেল আরো কয়েকজন মিলে জোর করে আটকিয়েছে। আবিরের রাগ কন্ট্রোলের একমাত্র পন্থা হলো মেঘ। মেঘের কথা বলে অনেক কষ্টে আবিরকে শান্ত করে। রক্তে রঞ্জিত জামা পাল্টিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে আসছে তানভীর, আর রাকিব, রাসেল সহ বাকিরা ওইগুলারে হাসপাতালে নিয়ে গেছে। যেখানে দুপুরের রাস্তার সামান্য মারের জন্য বাড়ির মানুষের এত প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, সেখানে বাড়ির মানুষের যদি দ্বিতীয় দফার মার সম্পর্কে জানতে পারে তাহলে নিশ্চিতভাবে দু একজন হার্ট অ্যাটাক করবে। সকলের নীরবতা দেখে তানভীরও নিজের রুমে চলে গেছে। ঘণ্টাখানেক পর মেঘ চুপি চুপি নিজের রুম থেকে বেরিয়ে আবির ভাইয়ের রুমের দিকে যায়। আবিরের রুমে দরজা লাগানো, ভেতর থেকে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার শোনা যাচ্ছে। ফোনে হয়তো কাউকে ঝাড়ছেন। ভয়ে মেঘ দৌড়ে নিজের রুমে চলে গেছে। কয়েকদিন কেটে গেছে। আবির ইদানিং বাড়ির সবাইকে এড়িয়ে চলে, একসাথে খায় না, অফিসে গেলেও নিজের মতো কাজ শেষ করে চলে যায়। মেঘ তো ভয়ে সামনেই যায় না। গত ৩ মাসে আবির ভাইয়ের এত রাগ সে আগে কখনো দেখেনি। আবির ভাইকে দেখলে আতঙ্কে থাকে, ঠিকই লুকিয়ে লুকিয়ে আবির ভাইয়ের যাওয়া আসা দেখে। মাঝখানে নির্বাচন হয়ে গেছে, তানভীরদের এমপি বিপুল ভোটে জয়লাভ করেছেন। সেই সুবাদে আগামীকাল খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। বাড়ির সবাইকে দাওয়াত দিয়েছেন, কিন্তু বাড়ির মানুষ রাজনীতি পছন্দ করে না বিধায় তানভীর কাউকে বলেনি, শুধু মেঘকে বলেছে যাওয়ার কথা। মিম বা আদিকে বললে ওরা বাসায় বাকিদের বলবে, আর বাকিদের বললে শুধু শুধু ঝাড়ি খেতে হবে। এমনিতেও আবিরের কথাতে ওনারা রেগে আছেন, তাতে অবশ্য আবিরের কিছু যায় আসে না। এই পৃথিবীতে আবিরের কাছে সবচেয়ে মূল্যবান মা আর মেঘ। তাই মেঘের বিপরীতে যা খুশি থাকুক, তার কোনো কিছুতে আবিরের আগ্রহ নেই। ভোরবেলা উঠেই তানভীর চলে গেছে। সবকিছু আগে থেকেই প্ল্যানিং করা। মেঘদের বাসায় থেকে কিছুটা দূরে একটা মোড় আছে। আবির অফিস থেকে ফিরে ওই মোড়ে দাঁড়াবে। মেঘ বেরিয়ে যাবে। প্ল্যান মোতাবেক সব হলো। আবির সাদা শার্ট আর কালো প্যান্ট ইন করে পরে চোখে সানগ্লাস লাগিয়ে পুরো নায়ক সেজে আসছে। মেঘও পছন্দের একটা কালো রঙের জামা পরেছে। ইদানিং আবির ভাইয়ের পছন্দের কালারগুলো মেঘ একটু বেশিই পড়ছে। দুজনকে একসাথে দেখলে যে কেউ ভাববে তারা কাপল। এমপির বাড়িতে এসে এমপির সাথে দেখা করে কথাবার্তা বলছে। তারপর ৩ ভাই বোন ছবি তুলছে। সবশেষে খাওয়া দাওয়াও করেছে। সেই অফিসের পর আজ আবির ভাই মেঘের সাথে স্বাভাবিক আচরণ করছে, এটা দেখে মেঘের মন উড়ু উড়ু করছে। প্রোগ্রাম শেষে মেঘ আর আবির চলে যাবে। তানভীর মেঘকে একটু দূরে নিয়ে গিয়ে কি যেন বলছিল। আবির কিছুটা এগিয়ে বাইকের কাছে যাচ্ছে, আচমকা এমপির মেয়ে হাজির হলো সামনে। এমপির মেয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? মেয়েটা হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আব্বু এমপি হয়েছেন, তার ক্রেডিট তানভীর ভাইয়া সহ আরো অনেকেরই। আপনিও শুনেছি অনেক হেল্প করেছেন, তার জন্য ধন্যবাদ। আবির মৃদু হাসলো, আর কিছুই বলল না। মেয়েটা আবার প্রশ্ন করলো, ভাইয়া আপনার গার্লফ্রেন্ড কেমন আছে? আবির মৃদু হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। তানভীর মেঘকে বিদায় দিয়ে ভেতরে চলে গেছে।
মেঘ আবির ভাইয়ের দিকে তাকাতেই চোখ পড়ল একটা সুন্দরী মেয়ে আবির ভাইয়ের সাথে কথা বলছে। ভালোভাবে দেখতেই মনে পড়ল আবির ভাইয়ের ফোন থেকে ব্লক করা সেই মেয়েটা, মানে এমপির মেয়ে। আবির ভাইয়ের সাথে কথা বলছে দেখে মেঘের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এক প্রকার দৌড়ে মেঘ আবির ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালো। মেয়েটা মেঘের দিকে তাকিয়ে মুখ গোমরা করে ফেললো। ঠান্ডা কণ্ঠে শুধালো, উনি কি আপনার গার্লফ্রেন্ড? এমপির মেয়ের এমন প্রশ্নে মেঘ ভ্যাবাচাকা খেলো। তীব্র উৎসাহ নিয়ে তাকিয়েছে আবির ভাইয়ের চোখে মুখে। এ যেন আবির ভাইয়ের মনের কথা জানার বিশাল সুযোগ। এই সুযোগ সে হাতছাড়া করতে চায় না মেঘ। বৃহৎ নয়নে চেয়ে আছে আবির ভাইয়ের চোখে মুখে নিরীক্ষণ করছে। আবির ভাই চোখ ইশারায় কিছু বললে সেটা আজ বুঝে নিবে অষ্টাদশী। আবির মেঘের দিকে এক পলক তাকালো, পুনরায় চোখ সরিয়ে গম্ভীর কণ্ঠে বলল, না, ও আমার কাজিন। এই সামান্য কথায় অষ্টাদশীর হৃদয় ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মেয়েটা হাসি মুখে মেঘকে এটা সেটা জিজ্ঞেস করছে। মেঘ মনের বিরুদ্ধে উত্তরগুলো দিয়েছে। মেয়েটা বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু মেঘ এক পাও নড়ছে না। ছলছল নয়নে চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। মনে মনে ভাবছে, আমি কি শুধুই মোহের পিছনে ছুটছি? আবির আকাশের পানে চেয়ে মনে মনে বলল, তোর চোখে চোখ রেখে মিথ্যা বলার সাধ্যই আমার নেই, কিন্তু তোর ভালোর জন্য এই মিথ্যাটা বলতে হয়েছে। আমি চাই না আমার কারণে তুই তোর জীবনের লক্ষ্য থেকে সরে যাস। তোকে মানসিকভাবে শক্ত হতে হবে। এর থেকেও কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে তোকে। মেঘ সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে। প্রতিদিন আবির ভাইয়ের কাঁধে হাত রাখলেও আজ ইচ্ছে করে দূরে সরে বসেছে। বাইকের পেছনে হাত রেখেছে, তবুও আবির ভাইকে ছুঁয়েও দেখেনি। এই অনুভূতিহীন মানুষটা কোনোদিনও মেঘের অনুভূতি বুঝবে না। যেখান থেকে মেঘকে নিয়ে গেছিল ঠিক সেখানেই মেঘকে নামিয়ে দিয়েছে আবির। মেঘ হেলমেট রেখে একবারের জন্যও তাকায়নি আবিরের দিকে। যথারীতি বাড়ির উদ্দেশ্যে হাঁটছে। বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে তার। এই যন্ত্রণার এক অংশ যদি আবির ভাই বুঝতো। মেঘ কাঁদছে আর বাড়ির দিকে হাঁটছে। গত 17 বছরেও সে এত কান্না করেনি। এই আবির ভাই দেশে ফেরার পর যতবার কান্না করেছে। আবির বাইক থেকে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের হাঁটার দিকে। কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে অকস্মাৎ বলে উঠল, তোকে প্রতিশ্রুতি দিব না মেঘ, বউ করে ডিরেক্ট প্রমাণিত করে দিব। এই আবির কথা দিচ্ছে, তোর এই কান্না চিরতরে মুছে দিব সেই দিন ইনশাল্লাহ। নির্বাচনের ঝামেলার পর থেকে তানভীর বেশ শান্তিতে আছে। আপাতত কাজের চাপ নেই। এমপিও বিভিন্ন কাজে ব্যস্ত। প্রয়োজন হলে মিটিং ডাকে, তখন উপস্থিত থাকতে হয় সেখানে। কয়েক মাসের কার্যক্রমে তানভীর এমপির কাছের লোকদের মধ্যে একজন হয়ে উঠেছে। কোনো প্রোগ্রাম কিভাবে করলে ভালো হবে তা ম্যানেজ করার দায়িত্ব বেশিরভাগটাই তানভীরের থাকে। নিজে না পারলে আবির ভাই তো আছেই। এমপির বাড়িতে দৌড়াদৌড়ি আর কাজ করতে করতে ধীরে ধীরে এমপির মেয়ের সাথেও তানভীরের সুসম্পর্ক হয়ে গেছে। মেয়েটাও তানভীরকে আপন ভাইয়ের মতোই দেখে। তানভীরদের একটা কাজের দায়িত্ব দিয়ে এমপি কোনো এক জায়গায় চলে গেছেন। তানভীর আরও কয়েকজন মিলে কাজ করছিল। হঠাৎ এমপির মেয়ের আগমন হয়। মেয়েটা হাসি মুখে বলে, তানভীর ভাইয়া, আমি একটু বসি এখানে। একে এমপির মেয়ে, তার উপর নিজের বাড়ি। তানভীরের তো না করার ক্ষমতা নেই, তাই ধীর কণ্ঠে বলল, বসো। মেয়েটা বসে আস্তে করে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। জিজ্ঞেস করব? কি কথা? মেয়েটা আশেপাশে তাকিয়ে দেখল, তারপর ধীর কণ্ঠে বলল, ওই দিন প্রোগ্রামে আবির ভাইয়ের সাথে যে একটা মেয়ে আসছিল, ওই মেয়েটাকে। তানভীর কপাল কুঁচকে শুধালো, কেন? মেয়েটা মৃদু হেসে উত্তর দিল, মেয়েটা মাশাল্লাহ অনেক কিউট। আমি ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম মেয়েটা কে। ভাইয়া বলেছে কাজিন। আপনি আর ভাইয়া তো কাজিন, তাহলে মেয়েটা কি আপনার বোন? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ, আমার একমাত্র বোন মাহাদিবা খান মেঘ। এখন বলো ঘটনা কি? মেয়েটা আমতা আমতা করে বলল, আসলে আপনার বোনকে আমার অনেক পছন্দ হয়েছে। আমার ভাইয়া ইউকেতে পড়াশোনা করে। আমার মনে হচ্ছে আমার ভাইয়ার সাথে মেঘকে খুব ভালো মানাবে। এটুকু বলেই থামলো। তানভীর কপাল কুঁচকে তাকিয়ে আছে। পুনরায় মেয়েটা বলা শুরু করলো, না না, এখন বিয়ে দিতে হবে না। ভাইয়া 2-1 বছরের মধ্যে ছুটি নিয়ে দেশে আসবে। তখন যদি। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে রাগ কন্ট্রোল করে মৃদু হাসলো। তারপর শক্ত কণ্ঠে উত্তর দিল, আমায় বলছো? এখানেই থামো। ভাইয়া যদি এগুলা শুনে তো আল্লাহ জানে কি করবে। ভাইয়ার যার সাথে বিয়ে ঠিক আছে সে আর কেউ না, আমার একমাত্র বোন মেঘ। ভাইয়ার পৃথিবী জুড়ে শুধু মেঘেরই অস্তিত্ব। না ভাইয়া কারো হবে, আর না মেঘকে কারো হতে দেবে। মেয়েটা বিস্ময় চোখে চেয়ে বিড়বিড় করে বলল,
ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম গার্লফ্রেন্ড কিনা, উনি তো বললেন না, বললেন কাজিন। তানভীর হাসি মুখে উত্তর দিল, গার্লফ্রেন্ড না, তাই না করেছে। বউ কিনা জিজ্ঞেস করলে তাহলে বলতে ঠিকই হ্যাঁ। ভাইয়া মেঘকে কখনো গার্লফ্রেন্ড ভাবে না, সবসময় বউ ভাবে আর বউ হিসাবেই পরিচয় দেয়। সে যাই হোক, এই বিষয় নিয়ে আর কথা বাড়িও না, যাও এখান থেকে। মেয়েটা মন খারাপ করে চলে যাচ্ছে। আবিরকে ভালো লাগছিল, আবির অন্য কারো মালিকানায় বন্দি। এখন মেঘকে নিজের ভাইয়ের জন্য পছন্দ করেছে, এই মেঘও আবির ভাইয়ের দখলে। বিড়বিড় করে আবিরকে বকতে বকতে বাসার ভেতরে চলে গেছে। তানভীর কাজ শেষ করে দুপুরে বাইক নিয়ে বের হয়েছে, মেঘদের কোচিংয়ের সামনে ওয়েট করছে। কিছুক্ষণের মধ্যে কয়েকজনের সাথে বন্যাও বেরিয়ে আসছে। বন্যাকে দেখে তানভীর বাইক থেকে জোরে ডাকলো, এই মেয়ে, এদিকে আসো। বন্যা অবাক চোখে তাকালো, মেঘ তো কোচিংয়ে আসে না। ওই দিন ঝামেলার পরে মেঘই কল দিয়ে বন্যাকে সব বলেছে। তাহলে তানভীর ভাইয়া কোচিংয়ের সামনে কেন আসছেন? বন্যা গুটি গুটি পায়ে এগিয়ে আসলো তানভীরের কাছে। তানভীর স্বাভাবিক কণ্ঠে শুধালো, আজকের পরীক্ষা কেমন হয়েছে? বন্যা মৃদু হেসে উত্তর দিল, জি ভালো। তানভীর গলা খাকারি দিয়ে ধীর কণ্ঠে শুধালো, তুমি নাকি অসুস্থ ছিলা, সুস্থ হইছো? বন্যা বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে আছে। বন্যা অসুস্থ ছিল এটা তানভীর ভাই কিভাবে জানে? অবশ্য জানবে নাই বা কেন, মেঘই নিশ্চয়ই বলেছে। বন্যা উপর নিচ মাথা নাড়ল। তানভীর বাইকের সাইড থেকে একটা হেলমেট খুলে বন্যার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পরে বাইকে বসো। বন্যা ভুরু কুঁচকে তাকিয়ে বলল, কেন? তানভীর কিছুটা শক্ত গলায় বলল, উঠতে বলছি উঠো। বন্যা তানভীর ভাই সম্পর্কে খুব ভালো করেই জানে, তাই তেরামি না করে চুপচাপ বসেছে। তানভীরের পেছনে নিজের ব্যাগ রেখে তারপর বসেছে, যেন গায়ে না লাগে গা। তানভীর বন্যাকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছে। বন্যার পছন্দের খাবার অর্ডার দেওয়া হয়েছে। আগে একদিন মেঘ সাথে ছিল বলে বন্যার এতটা অস্বস্তি লাগেনি, তবে আজ একা তানভীরের সাথে খেতে এসে নিজের হাত পা স্থির রাখতে পারছে না। বন্যা অস্বাভাবিকতা দেখে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, এতটা ভয় পাচ্ছ কেন? আমি তো অপরিচিত কেউ না। আর আশেপাশের মানুষ যদি তোমারই এই কাঁপাকাঁপি দেখে, তাহলে নিশ্চয়ই ভাববে আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে আসছি। প্লিজ স্বাভাবিক হও। বন্যা কিছুটা স্বাভাবিক হয়ে কোমল কণ্ঠে শুধালো, আমায় আবার ট্রিট দেওয়ার কারণ কি? তানভীর উত্তর দিল, আমাদের এমপি জিতেছে, সেই খুশিতে খাওয়াচ্ছি। আর আগেও খাওয়াবো ভাবছিলাম, কিন্তু সময় পাইনি। মাঝখানে এমপির বাড়িতে প্রোগ্রাম ছিল, অবশ্য ওইখানে তোমাকে যেতে বলতাম, কিন্তু তুমি তো সেখানে যাবে না, তাই বলিনি। আজ একটু ফ্রি আছি, এজন্যই তোমাকে নিয়ে আসলাম। বন্যা কিছু একটা ভেবে পুনরায় প্রশ্ন করল, তাহলে মেঘকে নিয়ে আসতেন? তানভীর সঙ্গে সঙ্গে জবাব দিল, বনুকে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু ভাইয়া নিষেধ করলো। কথা বলে ভাবনায় পড়ে গেছে তানভীর। যদি বন্যা কিছু বুঝে ফেলে, যেই কথা সেই কাজ। বন্যা প্রশ্ন করে উঠল, আপনি মেঘের আপন ভাই, তাহলে উনি নিষেধ করবেন কেন? তানভীর আমতা আমতা করে বলল, ওই দিন কোচিংয়ের ঘটনা তুমি তো নিশ্চয় শুনেছো। আসলে ওই ঘটনার পর থেকে বনু একটু চিন্তিত। এই অবস্থায় এদিকে আসলে যদি ভয় পাই, তাই ভাইয়া না করেছে। আর কিছুই না। অবশ্য ওদের সবাইকে নিয়ে ঘুরতে যাব। অনেকদিন ধরে মিম আর আদি খুব করে ধরেছে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। এতদিন নির্বাচনের ঝামেলার জন্য পারিনি, এখন না নিয়ে গেলে বাসায় ঝামেলা হবে। বন্যা মৃদু হাসল, বাসায় ঝামেলার ভয়ে ভাই বোনদের নিয়ে ঘুরতে যাবে? তানভীর যে কোনো কিছুকে ভয় পায়, এটা শুনে বন্যার হাসি পাচ্ছে। বন্যার অপরূপ হাসি দেখে তানভীরও হেসে ফেলল। তানভীরের উচ্চতা 5 ফিট 9, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, সুস্বাস্থ্যের অধিকারী, বলতে গেলে কিছুটা গুলোমুলো টাইপের। তানভীরের দাড়িও আবিরের মতো ছোট করে কাটা, ফুল হাতার টি শার্ট কনুই পর্যন্ত উঠানো, সাথে জিন্স প্যান্ট। হেলমেটের কারণে গুছানো চুলগুলো আলগোছে হয়ে আছে, অগোছালো হয়ে আছে। বন্যা তানভীরের মুখের দিকে কিছুক্ষণ দেখল। এমনিতে খুব মুডি মনে হলেও হাস্যোজ্জ্বল মুখ দেখলেই মনে হয় না এই মানুষটা এত রাগী। দুজনেই খাওয়া শেষ করলো। তারপর বন্যাকে বাসার গলি পর্যন্ত পৌঁছে দিয়ে বাসায় ফিরেছে তানভীর। দিনটা বৃহস্পতিবার। মেঘ সন্ধ্যাবেলায় সোফায় বসে নুডলস খাচ্ছিল। এমনিতে ইদানিং মেঘের মন ভালো নেই। আবির ভাইয়ের মুখে সেই দিনের না শব্দ শোনার পর থেকে মেঘ আর আবির ভাইয়ের সাথে কথা বলে না। আবিরও আগ বাড়িয়ে কথা বলতে আসে না। মেঘের নুডলস খাওয়ার মাঝে মালিহা খান হুট করে এসে মেঘের পাশে বসলেন। মেঘ অবাক চোখে চাইল বড় আম্মুর দিকে, তারপর ঠান্ডা কণ্ঠে শুধালো, কি হয়েছে বড় আম্মু?
মালিহা খান উত্তেজিত কণ্ঠে বলা শুরু করলেন, হ্যাঁ রে মেঘ, মেয়েটা যে তোকে পড়ায়, কি যেন নাম? মেঘ ভুরু কুঁচকে উত্তর দিল, জান্নাত আপু। কেন? মালিহা খান উত্তেজিত কণ্ঠে পুনরায় বললেন, জান্নাত মেয়েটাকে তোর কেমন লাগে রে? আমার তো বেশ ভালোই লাগে। খুব ঠান্ডা, মন মানসিকতাও ভালোই মনে হলো। আমার মাথায় একটা চিন্তা ঘুরতেছে। আবিরের তো বিয়ের বয়স হয়েই গেছে। জান্নাতের সঙ্গে তোর আবির ভাইকে মানাবে ভালো, তাই না? মেঘের মনে হচ্ছে মাথার উপরে অবস্থিত ছাদটা অকস্মাৎ মেঘের মাথায় ভেঙে পড়েছে। মেঘের বুকটা কেঁপে উঠল। যেই মেয়েকে নিয়ে নিজে আতঙ্কে আছে, সেখানে বড় আম্মু ওই মেয়েকেই বউ করার কথা বলছে। এ যেন কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো। মেঘ ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। কিন্তু চাইলেই কি সব লুকানো সম্ভব? যেই মানুষটার জন্য বুকের ভিতর এক আকাশ সমান ভালোবাসা, সেই মানুষটার বিয়ের কথা শুনেছে, তাও অন্য মেয়ের সাথে। মেঘের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বড় আম্মুকে কি করে বুঝাবে? 3 মাসে আবির ভাইকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে। মালিহা খান পুনরায় প্রশ্ন করলেন, এই মেঘ, জান্নাতকে জিজ্ঞেস করিস তো কাউকে পছন্দ করে কিনা? পছন্দ না থাকলে ভাবছি আবির আর তোর বড় আব্বুর সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। কথা শেষ করে মালিহা খান উঠে রান্নাঘরে চলে গেছেন। এদিকে মেঘের গলা দিয়ে নুডলস নামছে না। বুক ফেটে কান্না আসছে। নুডলসের প্লেট রেখে নিজের রুমে চলে গেছে। ফ্যান ছেড়ে লাউড স্পিকারে গান চালিয়ে ইচ্ছে মতো কাঁদছে। মনের কষ্ট প্রকাশ করার মতো কেউ নেই মেঘের জীবনে, তাই কান্নাই একমাত্র তার সঙ্গী। ঘণ্টাখানেক পর জান্নাত আপু পড়াতে আসছে। মেঘ হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে পড়তে আসছে। জান্নাত আপুকে দেখে মেঘের মাথায় শুধু বড় আম্মুর কথাগুলোই ঘুরছে। পড়ানো শেষে মেঘ বলল, আপু, একটা কথা জিজ্ঞেস করি? জান্নাত মিষ্টি হেসে বলল, হ্যাঁ, অবশ্যই। মেঘ শীতল কণ্ঠে প্রশ্ন করল, আপু, আপনি কি কাউকে পছন্দ করেন? মেঘের এমন প্রশ্নে জান্নাতের ওষ্ঠ্যদয় আরো বেশি প্রশস্ত হলো। শান্ত স্বরে উত্তর দিল, হ্যাঁ। মেঘ যেই না প্রশ্ন করতে যাবে কে সে, তার আগে জান্নাতের ফোনে কল আসলো। কল রিসিভ করে কথা বলতে বলতে মেঘের থেকে বিদায় নিয়ে জান্নাত বেরিয়ে গেছে। অষ্টাদশীর মনের ভেতর তোলপাড় চলছে। বড় আম্মুর বলা কথাগুলো মাথায় ঘুরছে। জান্নাত আপুর বিষয়ে আবির ভাইয়ের কেয়ার, কিছুদিন আগে মেঘকে কাজিন বলে পরিচয় দেওয়া, আর জান্নাত আপুর পছন্দের মানুষ আছে জানতে পারা, সবকিছু যদি এক সুতোয় বাঁধা হয়, তাহলে মেঘের কি হবে? মেঘের চোখ টলমল করছে। 2 ফোঁটা পানি গড়িয়ে পড়তেই মেঘ হাতের উল্টা পিঠ দিয়ে চোখ মুছে শক্ত কণ্ঠে নিজেকে শাসালো, একদম কাঁদবি না। যে মানুষটা কোনোদিন তোর হবেই না, তাকে নিয়ে কেন কাঁদছিস? মেঘ রাতে খায়নি। সবাই অনেক ডেকেছে, কিন্তু তাতেও মেঘ রুম থেকে বের হয়নি। আবির বাসায় ফেরার পর থেকে ছাদে ছিল। রুমে এসেছে শেষ রাতের দিকে, তাই সে এসবের কিছুই জানে না। শুক্রবার সকাল থেকে মেঘের কোনো হদিশ নেই। তানভীর পর্যন্ত ডেকে আসছে, কিন্তু মেঘ আসেনি। আবির ঘুম থেকে উঠেছে 12টার দিকে। শাওয়ার নিয়ে রেডি হয়ে নামাজে গেছে। মেঘ তখনও রুমে। শাওয়ার নিয়ে নামাজের পরে আবার শুয়ে পড়েছে। বের হয়ে আবির ভাই বা বড় আম্মুর মুখোমুখি হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। আবির নামাজ থেকে এসে খেতে বসেছে। বাকিরাও খেতে বসেছে। আকলিমা খান হালিমা খানকে উদ্দেশ্য করে আস্তে করে বললেন, মেজো আপা, মেঘ তো এখনো খেতে আসলো না। এই কথা আবিরের কান পর্যন্ত পৌঁছে গেছে। খাবার মুখে দিতে গিয়েও থেমে গেল। সহসা তানভীরের দিকে তাকিয়ে ইশারা দিল। তানভীর সঙ্গে সঙ্গে উঠে গেছে। মেঘকে ডেকে ধমকে নিয়ে আসছে। মেঘের চোখ মুখ ফুলে আছে। চুলগুলো এখনো ভেজা। চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। মাথা নিচু করে খেতে বসেছে। চুল দিয়ে বেশ অর্ধেক মুখ ঢেকে রেখেছে। কিন্তু আবির মেঘের বিপরীতে বসা স্পষ্ট মেঘের চোখ, নাক, মুখ দেখতে পাচ্ছে। আবির খাওয়ার মাঝখানে বেশ কয়েকবার মেঘের দিকে তাকিয়েছে। ভেবেই পাচ্ছে না হলো কি। কিন্তু মেঘ ভুল করেও একবারও মুখ তুলে তাকায়নি। মেঘের হাবভাব দেখে মোজাম্মেল খান রেগে গেলেন। কঠিন স্বরে বললেন, পরীক্ষা যত কাছে আসছে, তোমার অমনোযোগিতাও ততই বাড়ছে। যা যা চাইতেছো সবই তো তোমাকে দেওয়া হচ্ছে, তারপরে তোমার পড়াশোনাতে এত অবহেলা। শুনলাম এদানিং কোচিংয়েও যাচ্ছ না। অবশ্য যাবেই বা কিভাবে? যাই হোক, বাড়িতে অন্তত ঠিকমতো পড়াশোনা করো। আবির খাওয়া বন্ধ করে দাঁতে দাঁত চেপে বসে আছে। আবিরের অন্য হাত টেবিলের নিচে তানভীর চেপে ধরে রেখেছে। আবির প্লেটের খাবার শেষ করে সবার আগেই উঠে গেছে। কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে চলে গেছে।
১-১.৫ ঘন্টা পর তানভীর মিমকে আর আদিকে ডেকে বলেছে রেডি হওয়ার জন্য, ঘুরতে নিয়ে যাবে। দুই ভাই বোন খুশিতে গদগদ হয়ে রেডি হতে চলে গেছে। জীবনে প্রথমবার বাইকে ঘুরতে যাচ্ছে। আবির আগে থেকেই রেডি হয়ে সোফায় বসে আছে। শুক্রবার মানে আবিরের পাঞ্জাবি পরার দিন। বেগুনি রঙের একটা পাঞ্জাবি পরেছে, সাথে সাদা রঙের প্যান্ট। বেলি ফুলের সুগন্ধযুক্ত তীব্র পারফিউম দিয়েছে গায়ে, সাথে একটা সুন্দর ডিজাইন ঘড়ি। চুলগুলো সুন্দর করে স্টাইল করেছে, যদিও হেলমেট পরলে চুল অগোছালো হবেই। আবির সোফায় বসে ফোন চাপতেছিল। তানভীরের পরনে পাঞ্জাবি আর লুঙ্গি। নামাজ থেকে এসে লুঙ্গি পরেছিল, এখনো তাই পরনে। প্যান্ট পরার সময়ও পাচ্ছে না ছেলেটা। সিঁড়ি দিয়ে নিচে নেমে আবিরের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, ভাইয়া, বনু তো ঘুরতে যাবে না বলছে। সঙ্গে সঙ্গে আবির চোখ রাঙিয়ে তাকিয়েছে। তানভীর ঢুক গিলে ছোট করে বলল, আচ্ছা, আমি রাজি করাচ্ছি। আবার দ্রুত দৌড় দিল বোনের রুমের দিকে। মেঘকে বুঝাচ্ছে, কিন্তু মেঘ কোনো কিছুতেই রাজি হচ্ছে না। রাগে চিৎকার করছে, বললাম তো যাব না, তোমরা ঘুরে আসো, আমার ইচ্ছে নেই। তানভীর আবার নিচে আসছে। আবিরকে কিছু বলার আগেই আবিরের তপ্ত দৃষ্টি দেখে ভয়ে আবার বোনকে রাজি করাতে গেছে। ৪-৫ বার ওপর নিচ করতে করতে অবশেষে বোনকে রাজি করাতে সক্ষম হয়েছে। মেঘ রাজি হয়েছে শুনে আবির বাসা থেকে বেরিয়ে বাইকে বসে আছে। তানভীর সহ সবাই রেডি হয়ে বেরিয়েছে। তানভীর আবিরের কাছে গিয়ে দাঁড়িয়ে আস্তে করে বলল, বনুকে রাজি করিয়ে এনেছি ঠিকই, কিন্তু তার শর্ত, সে তোমার বাইকে যাবে না। আবির অন্যদিকে মুখ করে কিরমির করে বলল, তোর বোন আমার সাথে না গেলে তোর খবর আছে। তানভীর মনে মনে বলছে, আল্লাহ তুমি আমায় উদ্ধার করো। দুই দিকের আগ্নেয়গিরির মাঝখানে আমি এক অসহায় এক বালতি পানি। কি করে সামলাবো এই দুই পাগল রে। তানভীর বাধ্য হয়ে মেঘকে বোঝাতে গেল। মেঘ মাত্রা অতিরিক্ত রেগে আছে। আজ তানভীরের কথা শোনা বা মানার ইচ্ছা তার নেই। আবির ভাইয়ের সাথে যাবে না মানে যাবেই না। তানভীর আবিরের দিকে তাকাতেই দেখলো আবির রাগে ফুঁসছে। তানভীর বিড়বিড় করে বলল, কি মুসিবতে পড়লাম আমি। কোনো কিছুতেই যখন বোনকে মানাতে পারছিল না, তখন তানভীর বলে উঠল, দেখ বনু, ভাইয়ার বাইকে একজনই বসতে পারবে, দুইজন বসলে রিস্ক হবে। আমার বাইকে দুইজন বসা গেলেও দুইজন মেয়ে বসা যাবে না। মিম জীবনে প্রথম বাইকে উঠবে। তোরা দুজন একসাথে বসলে যদি অ্যাক্সিডেন্ট করে ফেলি, তাই বলছি তুই ভাইয়ার সাথে যা। মেঘ এপাশ ওপাশ মাথা নাড়িয়ে বলল, আমি এসব জানি না, আমি ওই বাইকে যাব না। তাহলে তোমরা ঘুরে আসো, আমি যাব না। তানভীর আঁতকে উঠে বলে, না, তুই যাবি প্লিজ, এটাই লাস্ট টাইম। এরপর থেকে আমি তোকে নিয়ে যাব। এবারের মতো ভাইয়ার সাথে যা। এই কথা তো বলে ফেলেছেন, কিন্তু আবির ভাইয়ের দিকে ঘুরে তাকানোর সাহস পাচ্ছে না। কারণ এই কথা শুনে নিশ্চিতভাবে আবিরের রাগ দ্বিগুণভাবে বেড়ে গেছে। আর ভাইয়ের রক্তবর্ণের চোখে চোখ রাখার ক্ষমতা তানভীরের নেই। সে তো বোনকে বোঝানোর জন্য এই কথা বলেছে, কিন্তু আবির তো এটা সহ্য করবে না। মেঘ শক্ত কণ্ঠে বলল, ঠিক আছে। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে হাসল। বোনকে মানাতে পেরেছে, এতেই শুক্রিয়া। মেঘ আবিরের পেছনে বসেছে ঠিকই, কিন্তু মাঝখানে এক হাত ফাঁকা রেখে। আবির উচ্চস্বরে বলে উঠল, তানভীর, তোর বোন রে বল ধরে বসতে, না হয় রাস্তায় আধমরা হয়ে পড়ে থাকবে, তখন তোর বোনের জন্য কাঁদিস না। আবির ভাইয়ের ভারী কণ্ঠের হুঙ্কার শুনে মেঘ সঙ্গে সঙ্গে আবির ভাইয়ের কাঁধ চেপে ধরে আবিরের কাছাকাছি এসে বসল। আবির হেলমেটের আড়ালে মৃদু হাসল। তারপর বাইক স্টার্ট দিল। এদিকে তানভীর বিড়বিড় করে বলছে, আহারে, আমার বোনের কিছু হলে তো আমার আগে তুমিই মইরা যাবা। তানভীরও যথারীতি মিম আর আদিকে নিয়ে বাইক স্টার্ট দিল। ৩ ঘন্টা ঘুরেছে, সবার পছন্দ মতো খাবার খেয়েছে, নাগরদোলনায় উঠেছে, অথচ মেঘের মুখে হাসির ছিটে ফোটাও নেই। সে জড়বস্তুর ন্যায় আচরণ করছে। মেঘকে এতটা উদাসীন থাকতে দেখে আবিরেরও কষ্ট হচ্ছে। আবির তো চেয়েছিল মেঘের মনোযোগ যেন আবিরের থেকে কিছুটা সরে পড়াশোনায় যায়। সে তো কখনোই চায় না তার অষ্টাদশী এভাবে মুখ গোমড়া করে থাকুক। মিম, আদি আর তানভীরকে বাড়ি পাঠিয়ে দিয়ে আবির মেঘকে নিয়ে অনেকটা পথ পেরিয়ে একটা নির্জন রাস্তায় আসছে। রাস্তার পাশে অনেকটা দূরে দূরে ল্যাম্পপোস্টের লাইটের আলো জ্বলছে। আবির বাইক থামিয়ে হেলমেট খুলে রাখলো। তারপর ঠান্ডা কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? নির্জন রাস্তায় অচমকা এমন প্রশ্নে মেঘ কিছুটা কেঁপে উঠেছে। কি বলবে সে? এই প্রশ্নের উত্তর মনের মধ্যে থাকলেও তা বলার সাহস নেই মেঘের।
সামান্য এক প্রশ্নে যে থাপ্পড় খেয়েছিল, আজ যদি বিয়ে নিয়ে কথা বলে তাহলে হয়তো এই নির্জন রাস্তায় মেরে ফেলে রেখে চলে যাবে। এইসব ভেবে মেঘের শরীর কাঁপছে। আবির পুনরায় প্রশ্ন করল, তোর কি শরীর খারাপ লাগছে? মেঘ ঢোক গিলে আস্তে করে বলল, না, ঠিক আছি। আবির শক্ত কণ্ঠে শুধালো, তাহলে বল তুই কি নিয়ে এতটা আপসেট? পরীক্ষা নিয়ে টেনশনে আছিস? মেঘের মনে অন্য চিন্তা থাকা সত্ত্বেও ওপর নিচ মাথা নাড়ল। আবির ভারী কণ্ঠে বলা শুরু করলো, অ্যাডমিশন টেস্ট নিয়ে এত ভাবিস না। তোর কাজ পড়াশোনা করা, তুই শুধু তাই কর। আর নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবি। কে কি বলল, কে কি করছে, কোথায় কি হচ্ছে এইসব ভেবে মাথা নষ্ট করার প্রয়োজন নেই। তুই যদি কোথাও চান্সও না পাস, তাতেও কেউ তোকে কিছু বলবে না, সেটা আমি দেখব। কিন্তু নিজেকে যাচাই করার আগেই ভেঙে পড়বি না। মেঘ মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আবির মেঘের দিকে তাকিয়ে আছে। দূরে থেকে আসা ল্যাম্পপোস্টের আলো মেঘের গালে আর কপালের একপাশে পড়ছে। সেই আলোতে মেঘকে অসম্ভব সুন্দর লাগছে। মেঘের সম্পূর্ণ মুখ দেখতে আবির এক আঙুলে মেঘের চিবুক উঠালো। আলোয় জলজল করে উঠল অষ্টাদশীর চাঁদের ন্যায় মুখব্বির। আচমকা আবির ভাইয়ের আঙুলের ছোঁয়াতে মেঘের দেহ কম্পিত হলো। আবির ভাইয়ের মুখের দিকে তাকালো মেঘ। বুকে জমে থাকা অভিমানরা যেন অভিযোগ হয়ে বেরিয়ে আসতে চাইছে। মনের সব কষ্ট উজাড় করে বলতে ইচ্ছে করছে এই মানুষটাকে। কয়েক সেকেন্ডের জন্য মেঘের মনে হচ্ছে এই পৃথিবীর বুকে মেঘের সামনে দাঁড়ানো ব্যক্তিটা মেঘের সবচেয়ে কাছের মানুষ। এই মানুষটা একান্তই মেঘের। আবির মেঘের চোখে চোখ রেখে তপ্ত স্বরে বলল, আমি বিশ্বাস করি আমার মেঘ এত সহজে হেরে যাওয়ার মেয়ে নয়। এ কথা শোনা মাত্রই মেঘের মনে হচ্ছে মস্তিষ্কের নিউরন দিক বিদিক ছুটছে। মনে একটা কথাই বারবার ঘুরছে, আমার মেঘ। আবির ভাই আমার মেঘ বলে সম্বোধন করেছেন, এটা ভাবতে মেঘের সকল মন খারাপ এক মুহূর্তেই পালিয়ে গেছে। সহসা মেঘের মুখে হাসি ফুটে উঠেছে। মেঘের মুখের অকৃত্রিম মায়াবী হাসি দেখে আবিরও নিঃশব্দে হাসল। মেঘের দিকে তাকিয়ে থেকে পুনরায় ধীর কণ্ঠে বলল, দিস ইজ মাই স্প্যারো। আই অলওয়েজ ওয়েন্ট টু সি ইউ লাইক দিস। মেঘ নিস্তব্ধ হয়ে চেয়ে আছে আবিরের দিকে। এই মানুষটাকে নিয়ে এত অভিমান, এত অভিযোগ সামনে আসলে কোনো অভিযোগ আর অভিমানরা পালিয়ে যায়। এত রাগ কেন দেখাতে পারি না উনাকে? উনি যদি সত্যি সত্যি জান্নাত আপুকে পছন্দ করেন, আর জান্নাত আপুও যদি ওনাকে পছন্দ করেন, তাহলে তো ওনাদের বিয়ে খুব শীঘ্রই হয়ে যাবে। তখন আমি কি করব? এই মানুষটা ছোট ছোট কথাতে আমার সব রাগ গলে পানি হয়ে যায়, আবার নতুন করে উনার প্রেমে হাবুডুবু খাই। উনি জান্নাত আপুকে বিয়ে করলে আমার কি হবে? তখন কি উনার প্রতি আমার এরকম টান থাকবে, নাকি এখনের অনুভূতিগুলো তখন শুধু স্মৃতি হয়েই থাকবে? এইসব ভাবতে ভাবতে মেঘ ঠোঁট ফুলিয়ে কান্না শুরু করে দিয়েছে। হঠাৎ কান্না দেখে আবির কিছুটা অবাক হয়ে গেছে। কিছুই তার মাথায় ঢুকছে না। সে ভেবেছিল শুধু এমপির বাড়ির ঘটনা থেকেই মেঘের মন খারাপ, আর বাকিটা পড়াশোনা নিয়ে। কিন্তু এই মন খারাপের সবটা জুড়ে যে জান্নাত, এটা আবির বুঝতেও পারছে না। আবির কিছুক্ষণ সময় নিয়ে চুপচাপ মেঘের দিকে তাকিয়ে আছে। একবারের জন্যও কান্না থামাতে বলছে না। অনেকটা সময় কাঁদার পর মেঘ আবিরের মুখের দিকে তাকালো। একটা মেয়ে এভাবে কাঁদছে, অথচ এই মানুষটা কিছুও বলছে না। এতক্ষণে তো অন্ততপক্ষে ৩-৪টা ধমক আর ২-১টা থাপ্পড় খেয়ে ফেলতো। তাহলে আজ এত নিশ্চুপ কেন উনি? এটা ভেবেই মেঘ তাকিয়েছে। ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আবির মুচকি মুচকি হাসছে। মেঘ তাকাতে আবিরের হাসির মাত্রা বেড়ে গেছে। মেঘ কপাল কুঁচকে চেয়ে রইল। গাল বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। এই যে মরার মতো এতক্ষণ যাবৎ কাঁদছে, আর এই ব্যাটার কি সুন্দর হাসছে। মেঘের মেজাজ আবার খারাপ হয়ে যাচ্ছে। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আবিরের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, হাসছেন কেন? আবির হাসিটা একটু কমিয়ে উত্তর দিল, কাঁদলে তোকে অনেক বেশি সুন্দর লাগে তো তাই। মেঘ রাগী ভাব নিয়ে বলল, কাঁদলে আবার কাউকে সুন্দর লাগে নাকি? আর তাই বলে আপনি এভাবে হাসবেন? আবির মৃদু হেসে উত্তর দিল, আসলে তোর বান্ধবীর থেকেও সুন্দর লাগছিল, তাই হাসিটা আটকাতে পারছিলাম না। মেঘ আঁতকে উঠে প্রশ্ন করল, বান্ধবী মানে? আবির সশব্দে হেসে উত্তর দিল, ওই যে শেওড়া গাছে যে থাকে তোর বান্ধবীটা, ওইটার থেকেও তোকে সুন্দর লাগছিল। মেঘ আশেপাশে তাকাচ্ছে। এমনি অন্ধকার হয়ে গেছে চারপাশে। ল্যাম্পপোস্টের আলোতে রাস্তা আলোকিত থাকলেও
রাস্তার আশেপাশের বিশাল গাছের কালো ছায়া দেখে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে দু হাতে আবিরের শার্ট খামচে ধরে আবিরের বুকে মুখ লুকিয়ে ফেলেছে। মেঘকে ভয় দেখানোর একমাত্র অস্ত্র হচ্ছে ভূত, পেতনি, আর কোনো কিছুতেই ভয় পায় না মেয়েটা। আবির এটা খুব ভালো করেই জানে। এই জন্য ইচ্ছে করে মেঘকে খুঁচায়। আবির মেঘের পিঠে হাত রাখতে গিয়েও হাত ছড়িয়ে নিয়েছে। মনের বিরুদ্ধে নিজেকে কন্ট্রোল করা কতটা কষ্টের সেটা আবিরের থেকে ভালো কেউ জানে না। আবিরের ইচ্ছে করছে মেঘকে দু হাতে জাপটে ধরতে, কিন্তু সব ইচ্ছে তো পূর্ণতা পায় না। আবির নিজেকে সংযত করে মুচকি হেসে প্রশ্ন করল, এই যে তুই হুট করে মরা কান্না জুড়ে দেশ, আবার হুট করে পাগলের মতো হাসতে থাকিস, তোর এমন আচরণে মানুষ ভাববে তুই শেওড়াপাড়ায় থাকিস। মেঘ এখনো দুই হাতে শার্ট খামচে ধরে আছে। ভেজা কণ্ঠে বলল, এসব কথা বলবেন না প্লিজ। আবির মৃদু হেসে উত্তর দিল, তাহলে তুই বল, কাঁদছিলি কেন? তোরে কে কি বলেছে যে তুই এভাবে কাঁদছিস? এত আবেগ দিয়ে জীবন চলবে না মেঘ। কে কি বলল, কে কি করলো, কে কোথায় চান্স পেল, এসব নিয়ে ভেবে কি নিজেকে গুটিয়ে নিলে জীবনে কোনোদিন উন্নতি করতে পারবি না। নিজেকে কন্ট্রোল করতে শিখতে হবে। মেঘ আবিরকে ছেড়ে একটু দূরে সরে মাথা নিচু করে দাঁড়িয়েছে। আবির ছোট করে ধমক দিল, তাকা এদিকে। মেঘ এক সেকেন্ডের মধ্যে আবিরের চোখের দিকে তাকালো। আবির ঢোক গিলে শক্ত কণ্ঠে বলল, তোকে অনেক বেশি শক্ত আর সাহসী হতে হবে। আশেপাশে তোকে কাঁদানোর জন্য হাজারো মানুষ থাকবে। তাদের কথায় তুই কেঁদেছিস মানে তারা জিতে গেল। এত সহজে অন্যকে জিতিয়ে দেওয়া কি ঠিক হবে? একটু থেমে পুনরায় বলল, জীবনে যাই হয়ে যাক, তবুও নিজের মনোবল ভাঙতে দেওয়া যাবে না। এখনো অনেক সত্যের মুখোমুখি হওয়া বাকি। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করল, কি এমন সত্য? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, এখন তোর না জানলেও চলবে। দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। রবিবারে অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আবির সোফায় বসে আছে। কিছুক্ষণের মধ্যে জান্নাত বাসায় ঢুকেছে। মেঘ একটা খাতা রেখে আসছিল, সেটা আনতে আবার রুমে গেছে। জান্নাতকে দেখে আবির হাতে কয়েকটা প্রশ্ন নিয়ে এগিয়ে গেল। প্রশ্নগুলো দিয়ে কি যেন কথা বলছিল। মেঘ খাতা নিয়ে নামতে গিয়ে সেই দৃশ্য দেখে ফেলেছে। যার মনে যেটা থাকে সেটাই সবার আগে মাথায় আসে। মেঘ তাড়াতাড়ি করে নামছে। কাছাকাছি আসতে আবির ঘাড় ঘুরিয়ে মেঘকে দেখল। তারপর স্বাভাবিক কণ্ঠে জান্নাতকে বলল, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না, আমি দেখছি। আর তুমি ফ্রি হয়ে আমায় একটা কল দিও। জান্নাত চিন্তিত স্বরে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে। এদিকে মেঘ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দুজনের দিকে। মাথার ভেতরে প্রশ্নরা সব এলোমেলো ছুটছে। জান্নাত আপুকে চিন্তা করতে না করছে। আবির ভাই দেখবে এসবের মানে কি। ওনাদের মধ্যে সম্পর্ক না থাকলে তো এসব কথা বলতো না। আবার কলও দিতে বলছে। মেঘ বিড়বিড় করে বলছে, গেল রে গেল, তোর আবির ভাই অন্য মেয়ের হয়ে গেল। আবিরের আনা কোচিংয়ের কয়েকটা প্রশ্ন দিয়ে জান্নাত পরীক্ষা নিয়েছে। মোটামুটি 3 ঘন্টার ওপরে সময় লাগছে। ড্রাইভার আর তানভীরকে পাঠিয়েছে জান্নাতকে বাসা পর্যন্ত দিয়ে আসতে। মেঘ খেতে বসেছে। 2 মিনিটের মধ্যে আবিরও খেতে আসছে। বাড়ির সবার খাওয়া দাওয়া অনেক আগে শেষ হয়ে গেছে। আবির ইচ্ছে করে মেঘের জন্য ওয়েট করছিল। এই যে সে জান্নাতের সাথে কথা বলেছে, মেঘের মনে কি চলছে তা বোঝার জন্য ওয়েট করছিল। দুইজনে চুপচাপ খাচ্ছে। হঠাৎ মালিহা খান তানভীরের চেয়ার টেনে আবিরের পাশে বসেছেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, বাবা, তোর সাথে একটু কথা ছিল। আবির খেতে খেতে জবাব দিল, বলো শুনছি। মেঘের খাওয়া বন্ধ হয়ে গেছে। সে খুব ভালোই বুঝতে পেরেছে বড় আম্মু কি বলতে চাচ্ছেন। আজকে জান্নাত আপু যাওয়ার সময় মেঘও দেখেছে বড় আম্মু জান্নাতকে দূর থেকে বউ দেখার মতো পরখ করছিল। মালিহা খান শীতল কণ্ঠে বলা শুরু করলেন, আর কিছুদিন পরেই তোর 25 বছর হতে চলল। তুই যেহেতু এখন ব্যবসাও করছিস, তোর আব্বুর মুখে শুনেছি তুই খুব মনোযোগী। আর তুই যাওয়াতে নাকি ব্যবসায় অনেক উন্নতি হচ্ছে। তাই বলছিলাম বিয়ে তো করা দরকার। আমি সেই দিন মেঘকে জান্নাতের কথা জিজ্ঞেস করছিলাম। মেয়েটাকে আমার ভালো লাগছে। তোর পছন্দ হলে ভাবছি তোর আব্বুকে জানাবো। আবির পূর্ণ মনোযোগ দিয়ে মায়ের বলা এলোমেলো কথাগুলো শুনল। যতই রাগ উঠুক, আবির মায়ের উপরে সহজে চেঁচায় না। মেঘের দিকে এক পলক তাকালো আবির। মেঘ অনেকক্ষণ আগে থেকে খাওয়া বন্ধ করে মাথা নিচু করে বসে আছে। আবির মনে মনে ভাবছে, মানুষ ঠিকই বলে, জীবনে হাজার হাজার শত্রুর প্রয়োজন হয় না, ঘরে দু একটা এমন মানুষ থাকলেই যথেষ্ট। হায় আল্লাহ, আমি বিয়ে করার আগেই তো ওরা আমার সংসার ভেঙে দেবে।
তার মানে এই কারণেই মেঘ সেদিন এত কান্না করছিল? আর আমি ওকে পড়াশোনা নিয়ে এত জ্ঞান দিলাম? আবিরকে নিশ্চুপ থাকতে দেখে মেঘের মনটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আবির ভাই রাজি হলেই সামনে বিয়ে। অবশ্য রাজি হবেই না বা কেন? উনিও তো... ডট 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 ডট। এতটুকু ভেবেই মেঘ থেমে গেল। চোখ টলমল করছে, ঠোঁট কাঁপছে। আবির মায়ের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে অকস্মাৎ বলে উঠল, একটা মেয়ে এই বাড়িতে পড়াতে আসছে, আর তোমরা কি সব ভাবছো? তাছাড়া আমি এখন বিয়ে করব না। এই টপিকে আর কথা বলো না। এটুকু বলে আবির দাঁড়িয়ে পড়ল। মেঘের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, এই মেয়ে, খাওয়া শেষ করে পড়তে বস গিয়ে। এসব আজাইরা চিন্তা মাথায় ঢুকাবি না। তোমরাও গল্প শোনা শেষ করে পড়তে বসো গিয়ে। এসব আজাইরা চিন্তা মাথায় ঢুকায়ও না। পড়াশোনা বাদ দিয়ে সবগুলা এসে উপন্যাস শুনছে, সবগুলার বাইরে নিয়ে হবি। শোনো, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো এবং পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করো। আমি কিন্তু তোমাদের কথা চিন্তা করে একটা ভিডিওতে ২টা করে পর্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে তোমাদের যদি রেসপন্স ভালো না থাকে, তাহলে আবার সেই একটা করে পর্ব দিব এবং তখন আবার ডিলে করে ২-৩ দিন পর পর আবার পর্ব ছাড়বো হয়তো। তাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো এবং রেসপন্স করো। আল্লাহ হাফেজ।